অখিলেশ ও মুক্তির আসল প্ল্যানটা জানতে পেরেই বিহান ও ঋতুজাকে সবকিছু বলে দেয় কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস মনে মনে বলতে থাকে, অখিলেশ চৌধুরী এমনটা কেন করছে? হঠাৎ করে এতটা অধঃপতন? আমি এটা কিছুতেই মানতে পারছি না। এর মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে, কোনো কিন্তু তো অবশ্যই আছে। আর মুক্তিমাসিই বা কোথায়? মুক্তিমাসিকে হঠাৎ করে এভাবে সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল, আবার আবার অখিলেশ চৌধুরী মায়ের হাত ধরে ক্ষমা চাইলো, আবার সবার জন্য রান্না করছে। ব্যাপারটা সত্যিই কি কোইন্সিডেন্স নয়? ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, কি হয়েছে কম্পাস? তুমি এত কি ভাবছো? তখন কম্পাস বলতে থাকে, কিছু না, ভাবছি যে আমি আমি পাগল হয়ে যাচ্ছি কিনা। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি কিন্তু এবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। তোমাকে আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা ঠিকঠাকভাবে উত্তর দাও, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না। তখন কম্পাস বলতে থাকে, ভাবছি কি জানেন, অখিলেশ চৌধুরীর ব্যাপারটা আমার না কেমন যেন অদ্ভুত লাগছে। সকালবেলা সকালবেলা মুক্তিমাসি বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে গেলেন, আবার আবার আপনার বাবা মায়ের হাত ধরে ক্ষমা চাইলেন, এখন রান্না করছেন। এতটা ভালো কি করে হতে পারে? মুক্তিমাসি যাওয়াতেই এতটা পাল্টে খেয়ে গেলেন। আমার ব্যাপারটা হজম হচ্ছে না। ব্যাপারটা কেমন একদম হজম করার মতো নয়, আর হজম করাও যাচ্ছে না। তাই ভাবছিলাম যে সত্যিই কি উনি ভালো হয়ে গেলেন, নাকি এর মধ্যেও কোনো কিন্তু আছে। আমাকে এটা খুঁজে বের করতে হবে। তখন বিহান বলতে থাকে, আপনাকে আর কিছু খুঁজে বের করতে হবে না। আপনি বিজ্ঞানী আছেন, বিজ্ঞানীই থাকুন। আপনাকে আর আর কোনো কোনো মানে গোয়েন্দাগিরি করতে হবে না। আপনি এই গোয়েন্দাগিরি করতে গিয়ে আবার একটা বিপদ ঘটিয়ে ফেলবেন, তখন আবার আমাদের সেই বিপদটা সামলাতে হবে। দরকার নেই, মোটেও প্রয়োজন নেই। যেরকম আছো ঠিক সেই রকমই থাকো। তোমাকে এতটা ভাবতে হবে না, তোমাকে এতটা টেনশন করতে হবে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি একটু দাঁড়ান, আমি অফিসারের সঙ্গে কথা বলে দেখি। এরপরে অফিসারকে ফোন করলে অফিসার বলতে থাকে, কি হয়েছে, আপনি বারবার ফোন করছেন যে? তখন অফিসারকে কম্পাস বলতে থাকে, বারবার ফোন করছি যে মানে? আপনারা কি আপনাদের কাজটা করছেন, নাকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আপনার চাকরি খেতে কিন্তু আমার 2 সেকেন্ডও লাগবে না। আমি শুধু আমার শাশুড়ি মাকে বলবো, আমার শাশুড়ি মা আপনাকে দেখিয়ে দেবে। আর আপনি যেভাবে আমাকে ইনসাল্ট করে কথা বলছেন, এটা যদি শুধু একবার জানতে পারে না আপনার চাকরি কোথায় যাবে, আপনি নিজেও জানেন না। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, আপনি কেন বুঝতে পারছেন না ম্যাম? আমরা তো নিজের কাজ নিজেরা করছি, আপনি কেন আমাদের অর্ডার করছেন? আপনি কে? তখন কম্পাস বলতে থাকে, আমি কে? আমি একজন নাগরিক হয়ে আপনাদের কাছে কেসটা করেছি, আর কেসটা নিয়ে আপনারা তদন্ত করছেন না, আবার বলছেন আমি কে? আমি যদি উপর মহলে কোনো 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 কমপ্লেন করি, তবে আপনার কি হতে পারে আপনি জানেন? এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস তুমি ওদেরকে এভাবে চাপ দিতে পারো না, তুমি ওদের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন দেখা যায় বিহানের কথা শুনে কম্পাস বলতে থাকে, কেন পারি না? অবশ্যই পারি। ওরা কেন কেন এমন করলো? কেন কোনো কাজ করছে না? এতগুলো মানুষের প্রাণ সংশয় হলো, এতগুলো মানুষ যদি মারা যেত, সে দায়ভারটা কে নিত? তবে ওরা কেন এই ব্যাপারটা খতিয়ে দেখছে না? আমাকে তো অবশ্যই খতিয়ে দেখতে হবে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তুমি এত কিছুর মধ্যে নিজেকে জড়াবে না, নিজের ফিউচার নিয়ে ভাবো। এত যদি শত্রু বাড়াও, এত কিছুর মধ্যে যদি নিজেকে জড়িয়ে ফেলো, তবে তুমি কি করে নিজের ভবিষ্যৎটা গড়বে? তুমি মাথায় রেখো যে তোমার বাবা মা তোমার জন্য দিন শেষে অপেক্ষা করে, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। সেটা মাথায় রেখে নিজের কাজটা নিজে করার চেষ্টা করো, অন্যের কাজে তোমাকে নাক গলাতে হবে না। তখন কম্পাস বলতে থাকে, বিহান স্যার আপনি এসব কি বলছেন? অন্যের কাজে নাক গলাচ্ছি মানে? আমি কেন অন্যের কাজে নাক গলাতে যাব? কিন্তু এটা তো আমাদের দেশের জন্য আমাদের করা উচিত, তাই না? এভাবে যদি প্রতিনিয়ত মানুষ এভাবে একটা একটা করে অসুস্থ হয়ে পড়ে, দিন শেষে দেখলেন দুজন তো অবশ্যই মরবে। 10 জন যদি অসুস্থ হয়, তাদের মধ্যে 2 জন তো অবশ্যই মরে যাবে। থাক, এই ব্যাপারটা থাক। এখন আমার চিন্তা একটাই, মুক্তিমাসি কোথায়? হঠাৎ মুক্তিমাসি বেরিয়ে গেলেন, এখন পর্যন্ত কারোর সঙ্গে যোগাযোগ করলেন না। মুক্তিমাসি আসলে কোথায় গিয়েছে? মার থেকে আমাকে জানতে হবে, মায়ের কাছে কি মুক্তিমাসি ফোন করেছিল কিনা, আর কোথায় গিয়েছে সেটা মা জানে কিনা। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মুক্তিমাসিকে নিয়ে আবার পড়লে কেন তুমি?
তুমি তুমি মনে হচ্ছে বিপদ নিজেই ডেকে আনো। তুমি বিপদকে বলো যে, "বিপদ তুই আমার কাছে আয়, ঝামেলা আমার কাছে আয়।" তখন কম্পাস বলতে থাকে, "তো আপনি যেটা মনে করবেন ঠিক সেটাই। কিন্তু মায়ের থেকে আমাকে জানতে হবে মুক্তি মাসি কোথায়? মুক্তি মাসি হঠাৎ করে কোথায় গেলেন? আর বাবা এতটা পাল্টে কি করে খেলেন? আমাকে ব্যাপারটা দেখতে হবে। এটা কোনো নতুন প্ল্যান নয় তো ওদের? ওদের কোনো নতুন চাল নয় তো?" অভিজ্ঞান দত্তকে আপনি চেনেন না। অভিজ্ঞান দত্তকে আমি খুব ভালো করেই চিনি। উনি কি করতে পারেন আর কি করতে না পারে। তখন দেখা যায় বিহান বলতে থাকে, "আমি শেষের কয়েকদিনে যেভাবে ওদের দাদা-নাতনিকে চিনেছি, সেভাবে বুঝতে পারছি অভিজ্ঞান দত্ত আসলেই একটা বাজে মানুষ। কিন্তু মুক্তি মাসি তো নিজ ইচ্ছায় বেরিয়ে গেলেন।" তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, "নিজ ইচ্ছায় বেরিয়ে গেলেও এর মধ্যে আগে থেকেই ওরা প্ল্যান করে রেখেছে এটাই হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি সবটা জানার চেষ্টা করব।" এরপরে দেখা যায় কম্পাস নিজের সিসিটিভি ফুটেজ দেখতে থাকে কলেজের। সেখানে দেখা যায় যে অখিলেশ ও মুক্তি দুজনে একসঙ্গে কথা বলছে। কথাগুলো শুনে বুঝতে পারে যে ম্যাম সেজে এসেছে সেটা অন্য আর কেউ নয়, সেটাই মুক্তি। এরপরে দেখা যায় কম্পাস গিয়ে বিহান ও ঋতুজাকে ডেকে নিয়ে আসে আর সবটা বুঝিয়ে বলে আর সিসিটিভি ফুটেজটা দেখায়। এটা দেখে অবাক হয়ে যায় বিহান, ঋতুজা ও মেঘমালা। মেঘমালা বলতে থাকে, "মা দেখেছেন? কি সাংঘাতিক! এখান থেকে বলে বেরোলো যে ও তো আপনাদের একা থাকতে দিতে চায় আর নিজেও একা থাকতে চায়। এজন্য চলে গেল। আর ওখানে গিয়ে ছদ্মবেশে আমাদের কলেজে ঢুকেছে কম্পাসকে ফাঁসানোর জন্য?" তখন দেখা যায় এই কথাটা শুনে ঋতুজা বলতে থাকে, আমরা যে বুঝে গেছি যে ওইটা মুক্তি, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। এটা আমাদের মধ্যেই থাকবে। ওকে দেখো আমি কতটা শাস্তি দিই আর কি করি। ওকে আমি সেদিন ছেড়ে দিয়েছিলাম। নিজের বন্ধুত্বের খাতিরে ওকে আমি কিচ্ছু বলিনি। কিন্তু ও যখন আবার এরকম শুরু করেছে, এবার আর ওর কোনো রক্ষা নেই। এবার ওকে মজা বুঝতেই হবে। এবার ও শুধু বাড়ি থেকে বেরোয়নি আর কক্ষনোই বাড়িতে ঢুকতে পারবে না। সে ব্যবস্থা আমি করব। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, "মা আ আগে কিছু করবেন না। আগে দেখুন ওনারা কি উদ্দেশ্যে ওখানে ঢুকেছে, কি করেছে। আর অখিলেশ চৌধুরী বা আপনার সঙ্গে এতটা মিল দিচ্ছে কেন? এর পিছনেও তো কিছু একটা কারণ আছে, তাই না? সে কারণটাও তো আমাদের খুঁজে বের করতে হবে। ওরা হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ। ওরা কিছুতেই এমনি তোমার সঙ্গে মিল দিতে আসেনি। বাড়ির সবার সঙ্গে মিল দিতে আসেনি। অখিলেশ চৌধুরীর অবশ্যই কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়েই ও এ বাড়িতে এরকম ব্যবহার করছে, সবার মন জোগাড় করার চেষ্টা করছে। আমাদের সেই উদ্দেশ্যটাই বের করতে হবে যে এটা কোন উদ্দেশ্য আর কি করতে চাইছে উনি। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি যত দেখছি আমার বাবার প্রতি আমার ঘৃণাটা তত বেড়ে যাচ্ছে। উনি যে এতটা নিচে নামতে পারে আমি কখনো ভাবতে পারিনি। একটা মহিলার জন্য এত কিছু করছে ও, এত কিছু করছে। একটা মহিলাকে এভাবে বাড়ি থেকে বের করে ছদ্মবেশে কলেজে ঢুকালো। কলেজে ঢুকিয়ে আবার আমার ওয়াইফের ক্ষতি করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমি কিছুতেই ওনাকে ছাড়বো না। ওনাকে আমি অবশ্যই শাস্তি দেব, সঙ্গে মুক্তি মাসিকেও শাস্তি দেব। মুক্তি মাসিকে এমন শাস্তি দেব যে উনি যেন কখনো আমাদের বাড়ির দিকে চোখ তুলে তাকাতে না পারে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, "বিহান তুমি কিচ্ছু করবে না। যা করার আমি করব। আমার সঙ্গে অন্যায় হয়েছে তো বাবা। আমাকে এই সবটা করতে দে। আমার অন্যায়টা আমি বুঝে নিতে পারবো।" তখন মেঘমালা বলতে থাকে, "মা আপনি এসব কি বলছেন? আপনি কি করবেন? আপনি কি কিছু করতে পারবেন?" তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, "তুমি আমাকে চেনোই না। আমার শক্তি সম্পর্কে, আমার ব্রেন সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। আমি যখন রুদ্র ছোট ছিল তখন আমাকে দিয়ে অখিলেশ ওয়াদা করিয়ে উকালতি ছেড়ে দিয়েছিল। বলেছিল আর কখনো যেন আমি উকালতি না করি। কিন্তু কম্পাসকে বাঁচাতে আমি কোর্ট চত্বরে আবার পা দিয়েছিলাম অখিলেশের কথা রাখতে না পেরে।" এরপরে দেখা যায় তখন মেঘমালা বলতে থাকে, "মা এখন কি করবেন আপনি? ওরা যেভাবে প্রতিনিয়ত হিংস্র হয়ে উঠছে, ওদের যতটা লাড়বেন ততটাই তো হিংস্র হয়ে উঠবে। এভাবে হিংস্র হয়ে উঠলে হঠাৎ দেখবেন একদিন এমন একটা কাজ করে ফেলেছে তখন আর কোনো কিছু করার থাকবে না। বাবাকে বুঝান, বাবা যেন এসবের মধ্যে থেকে বেরিয়ে আসে আর এসবে নিজেকে না জড়ায়।"